হ্যালো, আসসালামু আলাইকুম। আজকেও আমরা চলে আসছি আমাদের নিয়মিত আইসিটি ক্লাসে। আমরা আজকে কথা বলতেছি আইসিটি ফিফথ চ্যাপ্টার নিয়ে, মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার যে অধ্যায়টা আছে এটা নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। কালকে আমরা খানিকটা আলোচনা করছি, আজকে আমরা আবার পরবর্তী অংশটা আলোচনা করতেছি। অলরেডি একজন চলে আসছে, নাজমুন নাহার। একটু বলে দিবা যে সবাই ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। একটু সবাইকে জানাই দিও যে সবাই ক্লিয়ার কিনা। 5 জন অলরেডি দেখা যাচ্ছে। একজন একটু কমেন্ট করে বলে দাও যে সব শুনতে পারতেছো কিনা, আলো ক্লিয়ার আছে কিনা, বা কথা পরিষ্কার কিনা। একটু কমেন্ট করে জানাই দাও। মাহি, থ্যাংক ইউ। একটু দেখতে চাই যে সব ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার মাহি, থ্যাংক ইউ। শেয়ার ডান। জিম, থ্যাংক ইউ। তো যে কথা বলতেছিলাম, আজকে আমাদের আইসিটি পঞ্চম অধ্যায়ের যে ক্লাসটা আছে এই ক্লাসটা নিয়ে আমরা কথা বলতেছি। আমরা কালকেও কথা বলছিলাম। তো কালকে তোমরা সবাই জানো যে ক্লাসের একদম লাস্টের দিকে কারেন্ট চলে গেছিল, এই জন্য আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। আমরা যেখান থেকে শেষ করছিলাম মোটামুটি সেই জায়গা থেকে আবার শুরু করব। আর সবাই একটা জিনিস একটু বুঝে নাও, সেটা আইসিটি ফিফথ চ্যাপ্টারটা কিসের। যারা আজকে জয়েন করছো, আগে কালকে ছিল না, তারা কালকের ভিডিওটা একটু দেখে আসলে আজকে ক্লাসটা আরো বুঝতে পারবা। তারপর আমি প্রথম থেকে একটু বোঝানোর চেষ্টা করব। আমরা কথা বলতেছিলাম অ্যালগোরিদম আর ফ্লো চার্ট নিয়ে। তো অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা নিয়ে আমরা আজকেও একটু কথা বলা শুরু করব। অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি, তোমাদের মনে আছে যে অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি? মনে আছে? সবাই একটু বলো তো। বলতে পারবা যে অ্যালগোরিদম কি? আমি একটু হেল্প করি তোমাদের, যারা ছিল না তারাও জানতে পারবা। অ্যালগোরিদম কোন প্রোগ্রামের বর্ণনামূলক যে কাজটা, বা বর্ণনার মাধ্যমে যে প্রোগ্রামটাকে বোঝানোটাকে আমরা অ্যালগোরিদম বলি। আর ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে আমরা যে ব্যাখ্যাটা করি, সে বা চিত্রের মাধ্যমে যে আমরা প্রোগ্রামটা দেখাই সেটারে ফ্লোচার্ট বলি আমরা। তো সবাই ইতিমধ্যে চলে আসতো বোধহয়। আমরা একটু দেখে নিই যে কতজন চলে আসতো। হ্যাঁ, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 21 জন মতো অলরেডি চলে আসছে আজকে ক্লাসে। তো সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাসটা শুরু করি তাইলে, না? একটু খেয়াল করো, আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা একটু দেখো সবাই, অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা নিয়ে আরেকবার একটু বলে দিই। কালকে যেখান থেকে শেষ করছিলাম, যেহেতু কারেন্ট চলে গেছে, একটু বলে আমরা শুরু করবো। হ্যাঁ, যারা আসো তাদের রিভিশন মতো হবে, 1-2 মিনিট টাইম নিব। তো অ্যালগোরিদম কাকে বলে আর ফ্লো চার্ট কাকে বলে, এটা একটু বলে আমরা শুরু করব। ফ্লো চার্ট কাকে বলে? অ্যালগোরিদম কোন প্রোগ্রাম, আমি মনে করো যে কোনো একটা প্রোগ্রাম লিখলাম, সেটারে বর্ণনার মাধ্যমে বোঝাই দিব যে প্রথমে এটা করেন, তারপরে এটা করেন, তারপরে আমি কালকে উদাহরণস্বরূপ বলছিলাম যে আমি এখান থেকে ঢাকা যাইতে চাইলে তুমি কি করবা, ধাপে ধাপে বুঝাবা। এখান থেকে ইজি বাইকে যান, তারপরে বাসে যান, তারপরে এখানে যান, ধাপে ধাপে যে বোঝাও, বর্ণনা করে করে যে বোঝানোটা, এটারে বলা হয় অ্যালগোরিদম। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কোন প্রোগ্রামকে ধাপে ধাপে বর্ণনা করাকে অ্যালগোরিদম বলে। কোন প্রোগ্রামকে ধাপে ধাপে বর্ণনা করাকে অ্যালগোরিদম বলে। আমরা যখন আরো বিস্তারিত উদাহরণ সহ বুঝাবো তখন আরো ভালো বুঝবো। আপাতত সংজ্ঞাটা একটু জেনে নাও, যেন কোন প্রোগ্রামকে ধাপে ধাপে বর্ণনা করে বোঝানোকে অ্যালগোরিদম বলে। আর ফ্লো চার্ট, চার্ট দেখেই বুঝতে পারতেছে যে শব্দের শেষে চার্ট আছে। চার্ট মানে কিন্তু চিত্র। আমরা মোটামুটি বুঝি যে চার্ট মানেই চিত্র। তো যখন আমরা কোনো চিত্রের মাধ্যমে কোনো প্রোগ্রামকে ব্যাখ্যা করব, তখন সেটাকে ফ্লো চার্ট বলা হবে। আমরা এরকম বলতে পারি, চিত্রের সাহায্যে কোনো প্রোগ্রাম বর্ণনা করাকে
বর্ণনা করাকে ফ্লো চার্ট বলে। ফ্লো চার্ট বলে, চিত্রের সাহায্যে কোনো প্রোগ্রাম বর্ণনা করাকে ফ্লো চার্ট বলে। তো এটা একদমই সোজা কথা বললাম। তোমাদের কি মনে আছে ফ্লো চার্টে কয়টা চিত্র? আমার একটু কমেন্ট করে বলো তো, ফ্লো চার্টে কয়টা চিত্র? কে বলতে পারবো ফার্স্ট? ফ্লো চার্টে আমরা কয়টা চিত্র শিখছিলাম কালকে? আজকে আরেকবার আমি চিত্রগুলো দেখাই দিব, একটু আমাদের তার আগে কমেন্ট করে বলো দেখি কার মনে আছে। কে ফার্স্ট কমেন্ট করবা যে ফ্লো চার্টে কয়টা চিত্র? ফ্লো চার্টে থ্যাংক ইউ যারা শেয়ার করছে। আলিফ বলতেছে 6টা চিত্র, থ্যাংক ইউ আলিফ প্রথম অ্যান্সার দেওয়ার জন্য। খায়রুল বলতেছে 6টা চিত্র, নূপুর বলতেছে 6টা চিত্র। আমি আজকে একটা একটা করে চিত্র আঁকবো, তোমাদের বলতে হবে যে আমি কি চিত্র আঁকছি। দেখি কে কে পারে, সবাই রেডি হয়ে যাও। হ্যাঁ থ্যাংক ইউ হালিমা খাতুন, সবাইকে ধন্যবাদ যে তোমরা সবাই অ্যান্সার করতেছো। রাফি সবাইকে ধন্যবাদ, শাহরিমা আক্তার ধন্যবাদ, তারপরে হচ্ছে যারা যারা কমেন্ট করছো সবাইকে ধন্যবাদ, আফরিন মিন ধন্যবাদ। তো হচ্ছে আমি যে কথাটা বলতেছিলাম, আমি এখন চিত্র আঁকবো একটা করে, একটা করে চিত্র আঁকবো, তোমরা বলবো আমি কিসের চিত্র আঁকছি। একটা রিভিশন ক্লাস মতো আমরা একটু ঝটপটে চটপট করে করে কি করে ফেলবো, আমরা একটু চিত্র নামগুলো মানে বলে দিবা যে এটা কিসের চিত্র। আমার একটু বলো তো, যে 6টা চিত্র তো তুমি জানো, একটু বলে দাও এইটা কিসের চিত্র, এইটা কিসের চিত্র আমাকে একটু বলে দাও তো। এটা কিসের চিত্র কে বলতে পারবা? এটা কিসের চিত্র? 1 নম্বরটা কিসের চিত্র? আচ্ছা, এটা কিন্তু অনেকবার এমসিকিউ তে আসছে যে এটাকে কিসের চিত্র বলে, এটাকে কিসের চিত্র বলে, এমসিকিউ তে বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। তাহলে বলে দাও যে এটা কিসের চিত্র। 2 নম্বরটা আমার একটু বলে দিতে পারো। 2 নম্বরটা হচ্ছে হ্যাঁ, এটা কিসের চিত্র? 2 নম্বরটা বলবা এটা কিসের চিত্র। তাহলে 1 নম্বর কিসের চিত্র, 2 নম্বর কিসের চিত্র, আমাকে একটু দ্রুত বলে দাও। আলিফ ভাই বলো ভাই। 1 নম্বর আলিফ একটা সিদ্ধান্তের প্রক্রিয়াকরণ বা 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 অনেকেই সজল সে বলছে সিদ্ধান্ত। 2 নম্বর আমি 1 2 করে বলে দিতে পারো আমাকে যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমরা অনেকেই বুঝছো। হ্যাঁ ফাতেমা বলতেছে সিদ্ধান্ত 2 সিদ্ধান্ত, রাহুল বলতেছে 2 সিদ্ধান্ত, শাহরিমা বলতেছে হচ্ছে প্রক্রিয়াকরণ, হালিমা বলতেছে প্রক্রিয়াকরণ। আচ্ছা 1 আর 2 মোটামুটি আমরা বুঝতে পারছি যে তোমরা এই দুইটা চিত্রই বুঝে ফেলছো। তারপরে আমি একটু নতুনদের জন্য বলে দিই যে এই যেটা দেখতেছো আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রক্রিয়াকরণের চিত্র। আচ্ছা আজকে একটু এক্সট্রা ইনফরমেশন তোমার আমি দিয়ে দিই, কালকে থেকে যাতে একটু ডিফারেন্ট হয়, যাতে একটা এক্সট্রা ইনফরমেশন তোমার দিয়ে দিই যে প্রক্রিয়াকরণের ঘরে সব সূত্র লেখা হয়, সূত্র বা মান, সূত্র বা মান বসানো হয়। তাহলে তোমার যদি কেউ বলে প্রক্রিয়াকরণের ঘরটা কিসের জন্য লাগে, তাহলে তুমি কি বলবা? বলবা হচ্ছে এটা সূত্র বা মান বসানোর জন্য লাগে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ফ্লো চার্ট করতে যাব তখন তুমি বারবার উপলব্ধি করবা, এই যখন জানবা না তখন বুঝবা না যে কি কিসের জন্য আপনি কোথায় কোনটা বসাচ্ছেন বুঝতে পারতেছি না। তুমি জাস্ট মুখস্থ করে যাও যে প্রক্রিয়াকরণটা হচ্ছে সূত্র এবং মান বসানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা সিদ্ধান্ত, এই যেটা আমরা সিদ্ধান্ত বলতেছি, সিদ্ধান্ত আমরা যে সফটওয়্যারে বলতেছি বা চিত্রটারে সিদ্ধান্ত বলতেছি, এটার বলতেছি রম্বস। এটা দেখতে কিসের মতো ব্যা? জ্যামিতির রম্বসের মতো দেখতে। তাহলে এইটা কি কাজে ব্যবহার হয়? এটা অনেকগুলো কাজে ব্যবহৃত হয়। সাধারণত তুলনা করার জন্য আমরা এটা ব্যবহার করি, 2টা বা 3টার মধ্যে তুলনা করার জন্য, কে বড় কে ছোট বা কার মান বড় কার মান ছোট, এই তুলনা করার জন্য এই সিদ্ধান্ত চিত্রটা ব্যবহার হয়। এটা একটু পাশে লিখে নিবা তোমরা। তুলনা করা, তুলনা করার জন্য সিদ্ধান্ত চিত্রটা অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার হবে? তুলনা করার জন্য ব্যবহার হয়। তুলনা মানে আর একটু ক্লিয়ার করে বলি, এরকম যে হচ্ছে এ বড় না বি বড় বা এ বড় বি ছোট। এই যে আমি যে দুইটার মধ্যে একটা তুলনা করলাম যে এ বড় বি ছোট, দুইটার মধ্যে পার্থক্য দেখাইলাম। হচ্ছে এরকম যে চিহ্নটা আমরা লেস দ্যান গ্রেটার দ্যান যেখানে ব্যবহার করি, এই চিহ্ন ব্যবহার করার জন্য অ্যাকচুয়ালি আমরা সিদ্ধান্তটা ব্যবহার করি। তুমি তখনই মনে রাখবা যে তোমার প্রোগ্রামের মধ্যে লেস দ্যান গ্রেটার দ্যান কোন চিহ্ন ব্যবহার করার প্রয়োজন আছে, তুমি তখনই বুঝে ফেলবা যে তখন সেটা সিদ্ধান্তর ঘরে যাবে। আমি কি বুঝাইতে পারছি?
সিদ্ধান্তর গড় কখন আমাদের লাগবে, যখন আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটার ব্যবহার আসবে। তুমি একদম মাথার মধ্যে ঠান্ডা ভাবে 100% ঢোকাই ফেলো যে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন নাই, তো সিদ্ধান্তের ব্যাপারটাও 99% টাইমে দরকার হবে না। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের শিখাইলাম। একটা হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণের ঘরে সূত্র বা মান বসানো হয়। আর যেটা বললাম সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তের জন্য হচ্ছে তুলনা করার জন্য এ বড় না বি বড় বা এর মান কত বি বড়, মানে মেন কথা হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন। এই যে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন তুমি এভাবে এটা লিখতে পারতে, এটা তো লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে সিদ্ধান্ত বলে। তোমরা সবাই বুঝছো, এদের একটু লেখা হয়েছে, আমরা একটু ডান লিখে দাও, যারা যারা বুঝছো একটু ডান লিখে দাও। ফাহমিদা সিদ্ধি থ্যাংক ইউ। অনেকেই আমরা একসাথে আছি 30-32 জন, একটু বলে দাও যে আমাকে যে হচ্ছে বুঝছো কিনা এই পর্যন্ত, যে কোথায় কোনটা কি কাজে লাগে, জাস্ট একটু মুখস্থ করো। হ্যাঁ ডান, আলিফ ডান, থ্যাংক ইউ ডান। রোশান অনেকদিন পরে দেখলাম তোমারে, ধন্যবাদ রোশান ডান, সজল ডান, ফাতেমা ডান, থ্যাংক ইউ, নূপুর ডান, তারপর হচ্ছে খায়রুল ডান, তারপর জিম ডান। বুঝিনি জিম বোঝো নাই? কেন বোঝো নাই? বুঝি নাই, আমিও বুঝি নাই। জিম তুমি কেন বোঝো নাই? কারণ এটা জাস্ট তুমি এখানে মনে রাখবা, তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে আয়তকার যে ঘরটা আছে এই ঘরটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ ঘর, আর প্রক্রিয়াকরণ ঘরের মধ্যে সূত্র আর মান বসানো হয়। প্রক্রিয়াকরণ ঘরের মধ্যে সূত্র আর মান বসানো হয়। আর সিদ্ধান্ত ঘরটা প্রয়োজন হবে হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান যখন চিহ্ন ব্যবহার হবে তখন সিদ্ধান্তের ঘরটা বসানো হবে। আমি জাস্ট এই কথাটা বলছি জিম, তাহলে তোমার বুঝে যাওয়া উচিত এতক্ষণে। আচ্ছা একটু দেখো তো, এরপরে 3 নম্বর ঘরটা কে বলতে পারো যে আমি কিসের চিত্র আঁকছি? 3 নম্বরেরটা একটু বলো যে আমি কিসের চিত্র, এটা কে বোঝানো? বলো তো, একটু বলে দাও 3 নম্বরটা কিসের চিত্র, কি কাজে এটা ব্যবহৃত হয়, একটু বলে দাও আমাকে। দেখি কে কে পারো, 3 নম্বরটা কোন কাজে ব্যবহৃত হয় একটু বলে দাও। 3 নম্বরটা 37 জন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন, থ্যাংক ইউ সবাইকে। বলতেছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুটের জন্য হচ্ছে এটা ব্যবহৃত হয়। তাহলে ইনপুট আউটপুটটা আমরা একটু দেখি। গুড গুড গুড, ইউথ ছেলে মেয়ে ভালো উত্তর দিচ্ছ, কালকে যারা ক্লাসে ছিলা আমার মনে হয় অনেক ভালো উত্তর দিচ্ছ তোমরা। এখানে আমি একটু জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে যে এটা ইনপুট আউটপুটের, ইনপুট আউটপুট, ইনপুট আর আউটপুটের জন্য এটা ব্যবহার করা হয়। এখন এখানে একটা মজার জিনিস তোমাদের বলি, আমরা যখন ইনপুট নিই, আমরা যখন ইনপুটটা নিই তখন কি করি, আমরা লিখেছি ইনপুট, কিন্তু যখন আমরা আউটপুটটা দেই, একটু খেয়াল করো আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে আমরা যখন ইনপুট নিব এই চিত্র নিয়ে কোনো সমস্যা নাই, যখন চিত্রটা সেমই থাকবে, এটাও যেমন থাকবে, এটার বলে সামন্তরিক, জ্যামিতির ভাষায় এটার নাম হচ্ছে সামন্তরিক। তো এইটা আউটপুট দেওয়ার সময় কিন্তু সেম চিত্র থাকবে, একই চিত্র থাকবে, কিন্তু কথা হচ্ছে আউটপুটটা যখন আমরা দিব তখন আমরা এখানটাতে যেমন ইনপুটের ক্ষেত্রে ইনপুট লিখবো, আউটপুটের ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুট লিখবো না, আউটপুটের ক্ষেত্রে আমরা লিখবো প্রিন্ট। মনে থাকবে, ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা লিখবো ইনপুট, কিন্তু আউটপুট নেওয়ার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট। সবাই মনে রাখবা, ইনপুট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইনপুট লিখবো, কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমরা কি লিখবো, লিখবো হচ্ছে প্রিন্ট। বুঝাইতে পারছি? আমার মনে হয় সবাই বুঝছো। তাহলে একটা দুইটা তিনটা চিত্র গেল, এই তিনটাই কিন্তু অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ চিত্র। আর একটা চিত্র আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ চিত্র, সেই চিত্রটা হচ্ছে শুরু এবং শেষের চিত্র। আমরা সবাই জানি, আমি এটা তোমাদের কাছে শুনলাম না, আমরা জানি সবাই, এটার বলে চাপ বৃত্ত। একটা বৃত্তরে চাপ দিলে যেমন হয় এটারে বলে চাপ বৃত্ত। এটা হচ্ছে শুরু এবং শেষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা বলতে পারি এটা স্টার্ট এবং এন্ড, এই দুইটা ক্ষেত্রে ব্যবহার হয়, স্টার্ট এবং এন্ড। যে কোনো প্রোগ্রাম শুরু হবে এই চিত্র দিয়ে, আবার যে কোনো প্রোগ্রাম বা ফ্লোচার্ট শেষ হবে এই চিত্র দিয়ে। আমার মনে হয় যে এই চারটা চিত্রই মেন চিত্র। এর বাইরে যে দুইটা চিত্র আছে একদম সোজা, সেটার একটা হচ্ছে প্রবাহ চিত্র, এরকম তীরের মতো থাকে, এটার বলা হয় প্রবাহ চিত্র। আমি একটু আরেকবার তোমাদের রেখে দিই, এই যে তীরের মতো, এটার নাম হচ্ছে প্রবাহ চিত্র।
প্রবাহ চিত্র, আর একটা হচ্ছে সবগুলো মিল করানোর জন্য একটা বৃত্ত আঁকা। এই বৃত্তটার নাম হচ্ছে সংযোগ। বৃত্তটা কি কাজে ব্যবহার হয়? সংযোগ দেওয়ার জন্য। খেয়াল করো, তাহলে আমি যে চিত্রগুলো আমি এঁকে দিলাম, চিত্রগুলো মাঝখানে থাক, আমি বাদ বাকি সব জিনিসগুলো মুছে দিই, চিত্রগুলো থাক। তারপরে আমি একটা দুটো চিত্র মুছে ফেলছি, আমি ওগুলো আবার দিব। আমি চিত্রগুলো একটু রেখে দিব, কোনটা কোন কাজে ব্যবহার হয় তুমি তো জানো। আমি চিত্রটা একটু রেখে দিলাম, রেখে দিয়ে দুইটা চিত্র আমি মুছে ফেলছি, যে দুইটা চিত্র আমি একটু এখানে এঁকে দিই। একটা হচ্ছে প্রবাহ চিত্র, আর আরেকটা হচ্ছে সংযোগ। কোথায় এঁকে দিব সংযোগ? এই কর্নারে এঁকে দিই, এখানে সংযোগ। এটা বৃত্ত, এটার নাম হচ্ছে সংযোগ। তো পুরো যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোট 6টা চিত্র। এই 6টা চিত্রটার একবার একটু স্ক্রিনশট মেরে রাখো, যেগুলো তোমার একটু পরে কাজে লাগবে। সবাই 6টা চিত্রের একবার স্ক্রিনশট দিয়ে একটু রেখে দাও, রেখে ডান লিখে দাও যে বুঝছো কিনা, ডান কিনা। সাইট প্লাস আসে না? আচ্ছা আসে নাই, লেখা আছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ, ডান। যাদের লেখা আছে তো আছে, যাদের লেখা নাই তারা আজকে স্ক্রিনশট দিয়ে একটু রেখে দিতে পারো, যাতে তুমি ভবিষ্যতের জন্য তোমার এটা খুবই বড় কাজে দিবে। ডান, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। হেলাল ধন্যবাদ ক্লাস করার জন্য, সারা ধন্যবাদ, পূজা ধন্যবাদ, খায়রুল ধন্যবাদ। আমরা একটু তাহলে আমরা এই যে পুরো বোর্ডটা, এটা হচ্ছে আমাদের প্রবাহ চিত্রের জন্য লাগবে, আর অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করা, সে সম্পর্কেও আমি তোমাদের বলবো। তাহলে প্রথম আমরা একটু বলি, আমি তোমাদের আজকে দুইটা স্ট্রাকচার সম্পর্কে বা তিনটা স্ট্রাকচার সম্পর্কেই, ফ্লোচার্টের 3টা স্ট্রাকচার আছে, সর্বমোট ফ্লোচার্টে 3 ধরনের স্ট্রাকচার ব্যবহার হয়। তাহলে আমি তোমাকে 3 ধরনের স্ট্রাকচার সম্পর্কে তোমার বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা ফ্লোচার্ট, কয় ধরনের ফ্লোচার্ট আঁকা হয়? 3 ধরনের স্ট্রাকচারের ফ্লোচার্ট আঁকা হয়। তাহলে তুমি আগে প্রথম এই জিনিসটা লিখে নাও যে 3 ধরনের স্ট্রাকচার বা 3 ধরনের গঠন প্রণালীর ফ্লোচার্ট আঁকা হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমার পৃথিবীতে যত জিনিসের ফ্লোচার্ট তোমার পরীক্ষায় এখন পর্যন্ত আসছে, তো এটা সবগুলোই 3টা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। এই জন্য আমরা ফ্লোচার্টের 3টা স্ট্রাকচার সম্পর্কে জানবো। তাহলে আমরা যেটা বলতেছি যে ফ্লোচার্ট এর 3টা গঠন প্রণালী রয়েছে, গঠন রয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনো, কয়টা গঠন রয়েছে? 3টা গঠন, মানে 3 প্রকারের গঠন এখন পর্যন্ত পরীক্ষায় আসছে। তো আমি তোমাদের 3 প্রকারের গঠনের এক একটা নিয়ে একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে, আমি প্রথমে একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পৃথিবীর সব ওই মানের জিনিসগুলো একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসবে। যেমন প্রথম আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সূত্র। সূত্র ব্যবহারের জন্য, ব্যবহার করে মান বের করার জন্য ফ্লোচার্ট। সূত্র ব্যবহার, পৃথিবীতে যদি কোনো জিনিস সূত্র দিয়ে হয়, মনে রাখতে হবে যে এই জিনিসটা না সূত্র দিয়ে বেরোবে, কোনো সূত্র আছে সেই জিনিসটার। তাইলে আমি এখন যে তোমার স্ট্রাকচারটা দেখাবো, সেই স্ট্রাকচারটা তোমার ওই সব সূত্রের জন্য এই স্ট্রাকচার গুলো কাজে দিবে। যদি তুমি মনে করো যে কোনো সূত্র আছে, মানে কোনো সূত্র দিয়ে এটা বের করা যায়, তাইলে বুঝবা এই স্ট্রাকচারের আওতায় পড়বে। তাহলে সূত্র ব্যবহার করে মান বের করার জন্য ফ্লোচার্ট যেটা, সেটা আমি তোমাদের প্রথম দেখাচ্ছি। সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা তোমার ফলো করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে শুরু করা, তারপরে হচ্ছে ইনপুট নেওয়া। দেখো পৃথিবীর সব, আমি আজকে তোমার একদম শর্টকাট শিখাচ্ছি, একদম শর্টকাটে তুমি কি করে পৃথিবীর সব ফ্লোচার্ট পারবা। প্রথমে স্টার্ট, তারপরে হচ্ছে ইনপুট, তারপরে প্রক্রিয়াকরণ, তারপরে আউটপুট, তারপরে শেষ। আমার মনে হয় যে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে। তোমরা কি লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ? সবাই কি লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছ?
দেখা যায় একদম শেষ পর্যন্ত? হ্যাঁ দেখা যাচ্ছে না? তাহলে যে কথা বলতেছিলাম, আমাদের সূত্র ব্যবহার করে যত মান ব্যবহার করে, আমি অনেকগুলো উদাহরণ দিব তোমার, তুমি বুঝতে পারবা। কিন্তু তোমার আগে এই স্ট্রাকচারটা জেনে নিতে হবে যে সূত্র ব্যবহার করে যখন ফ্লো চার্ট, যে কোনো সূত্রের জন্য এই ফ্লো চার্টটা কাজে দিবে। যে কোনো সূত্রের জন্য, যেমন প্রথমে এটা বলে স্টার্ট, এখানে ইনপুট, এটা প্রক্রিয়াকরণ, তার মানে এই ঘরটাতে সূত্র বসবে, আমি আপাতত লিখে রাখতেছি। এটা আউটপুট, তার মানে আমাদের প্রিন্ট লিখতে হবে, আর এটা এন্ড। এই যে তোমারে আমি যে স্ট্রাকচারটা দেখাইলাম, এই স্ট্রাকচারে তুমি কি কি বের করতে পারবা? যত পৃথিবীতে যত সূত্র আছে, এক নম্বরে তোমার যদি আমি বলি যে এই তুমি একটু আমাকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও তো। তো বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র আছে না ভাইয়া? তো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় হয়? সূত্র দিয়ে নির্ণয় হয়। তাহলে এই ফ্লো চার্ট রাখলে হয়ে যাবে। আমি যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো, তাহলে ও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে না? তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টাও এই স্ট্রাকচারে হয়ে যাবে। এগুলো কিন্তু অলরেডি পরীক্ষায় আসছে, আমি তোমাদের যেগুলো বললাম সেইগুলো বোর্ড পরীক্ষায় অলরেডি আসছে, যে এগুলোর জন্য ফ্লো চার্ট আঁকো তো, বা এইগুলোর জন্য অ্যালগোরিদম লেখো, এটা পরীক্ষায় অলরেডি আসছে। তো এইগুলো তুমি কোন স্ট্রাকচারে করবে? এটা যেমন বলবো যে সেন্টিগ্রেড কে ফারেনহাইটে রূপান্তর করো, তা সেন্টিগ্রেড কে ফারেনহাইটে রূপান্তর করার জন্য সূত্র আছে না? তো সেটা এটাই কাজে দিবে। কিভাবে দিবে আমি দেখাবো তোমাদের, আপাতত বলতেছি কোনগুলো এই স্ট্রাকচারে যাবে। আবার বলবে দুইটা সংখ্যা যোগ করো, তো দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা সূত্র আছে না? আবার যদি তিনটা সংখ্যার গড় বের করতে বলি, তাহলে তিনটা সংখ্যার গড় বের করার একটা সূত্র আছে না? তো এই যাবতীয় সূত্র, যেখানে সূত্রের ব্যবহার আছে, সেই জিনিসটাই এই স্ট্রাকচারের মধ্যে তুমি পারবা, সেম স্ট্রাকচারে তোমার চলে আসবে। তাহলে আমি একটু তোমাকে এক এক করে কয়েকটা দেখাই যে কিভাবে করতে হবে। তার আগে তুমি এই স্ট্রাকচারটা খাতায় একবার একটু এঁকে নাও, যে যেখানে সূত্র ব্যবহার করা হবে সেখানেই এই স্ট্রাকচারটা কাজে দিবে। একদম একদমই রেডি স্ট্রাকচার তোমার জন্য, একদম রেডি করা একটা স্ট্রাকচার, তোমার অত কিছু বুঝতেও হবে না। শুধু সূত্র আসছে কিনা তুমি দেখবা, সূত্র আসলে এই একটা স্ট্রাকচারের আওতায় কাজ করবা। একটু ডান লিখে দাও, কারা কারা ইতিমধ্যে এটা লিখে ফেলছো একটু ডান লিখে দাও, যে যে লিখছো একটু ডান লেখো। আচ্ছা, কে কে পূজা ঘোষ? আচ্ছা, এরপরে ডান ডান। আলিফ, আলিফ, আচ্ছা মিম ডান, তারপরে লামিয়া ডান, খায়রুল ডান, থ্যাংক ইউ। আঁকা হয়ে গেছে ভাই, আচ্ছা থ্যাংক ইউ। অর্পণ ডান, পূজা ঘোষ ডান, তারপরে হচ্ছে নূপুর ডান, তারপর হচ্ছে সারা ডান, হালিমা ডান, থ্যাংক ইউ। তোমরা যে সবাই আঁকছো এই জন্য সবাইকে ধন্যবাদ। তো এবার আসো, তো এবার আসো আমরা এক এক করে ফ্লো চার্ট গুলো দেখে ফেলি। তো তোমার আমি তো প্রথম কি বললাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র লেখো। ত্রিভুজ, আমরা কালকে এটা দেখতেছিলাম, দেখতে দেখতে কারেন্ট চলে গেছিল। ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজে তোমার বলা হবে এরকম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট আঁকো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট আঁকো। আমরা ফ্লো চার্টটা হয়ে গেলে অ্যালগরিদম আঁকা শিখবো। ফ্লো চার্ট লেখো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট লেখো, তোমার বলা হইলো। তো তুমি প্রথম কি ভাববা? তুমি প্রথম ভাববা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? মাথায় হাত দাও একটু, বা মাথায় হাত দিয়ে ভাব নিলা আর কি, যে হ্যাঁ ক্ষেত্রফলের সূত্র তো আমি জানি। একটা ভাবটা নিয়ে সূত্রটা আগে লিখে ফেলো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আচ্ছা ক্ষেত্রফলে ইংলিশে এরিয়া বলে, আমি কালকে বলছিলাম ক্ষেত্রফলকে ইংলিশে কি বলে? এরিয়া বলে। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সূত্র। আমরা জানি সি প্রোগ্রামিং এ কখনো ইনটু লেখা যাবে না, এখানে স্টার লিখতে হবে। কি লিখতে হবে? স্টার। সি প্রোগ্রামিং এ কোথাও গুণ বলে কোনো চিহ্ন নাই। কি বলছি বলো তো? সি প্রোগ্রামিং এ কোথাও গুণ বলে কোনো চিহ্ন নাই, গুণগুলো সব স্টার হয়ে যাবে। সি প্রোগ্রামিং কি হয়ে যাবে? গুণগুলো সব স্টার হয়ে যাবে। তো সূত্র কি পারছো? পারছো। তাহলে সূত্র আছে কিনা? আছে। তাহলে এই স্ট্রাকচার কাজ করবে। তাহলে স্ট্রাকচার কিভাবে কাজ করবে তোমার বলে দিই।
তাহলে সূত্রের মধ্যে দেখো হাফ ইন্টু হাফ তো আছেই, ভূমিটা মানে বি, বি কথাটা কোথা থেকে আসছে, বি সমান সমান বেজ, বেজ মানে হচ্ছে ভূমি, বেজ, বেজ থেকে আসছে বি। আচ্ছা এইচটা কোথা থেকে, হাইট থেকে আসছে, হাইট মানে কি উচ্চতা, তাহলে এই যে হাইট থেকে এইচ আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের মধ্যে কি কি মান লাগবে, বির মান আর এইচ এর মান লাগবে। তো বির মান আর এইচ এর মান প্রথমে আমাদের ইনপুট করে নিতে হবে। তো ইনপুটে আমরা কার কার মান নিব, বির মান নিব আর এইচ এর মান নিব। তো ইনপুটে দেখবা সূত্রের মধ্যে কার কার মান লাগবে, সেই মানটা তুমি ইনপুটের মধ্যে নিবা। এবার দেখো এখানে কি বসবে, সূত্র বসবে। তো এই সূত্রের ঘরটা, প্রক্রিয়াকরণের ঘরে জাস্ট এই সূত্রটা ধরে বসায় দাও, এরিয়া। আচ্ছা এরিয়া বলবে হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা, এই যে সূত্রটা বসায় দাও। এবার প্রিন্ট, আউটপুটে হবে প্রিন্ট। তা প্রিন্ট কার মান বের হবে, তুমি কার মান বের করার জন্য ঘুরতেছো, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইংলিশ কি এরিয়া, তুমি প্রিন্ট করো এরিয়া। এই যে হয়ে গেল তোমার ফ্লো চার্ট, এটাই 3 মার্ক পাবা তুমি। একটা রেডিমেড চিত্র তুমি মুখস্থ করে রাখতেছো, যে কোনো সূত্র আসলে তুমি এখানে জাস্ট ঢুকাই দিচ্ছ, আর এই ঢুকাই মানে সূত্রটা এখানে ইনপুট করে দিলে বা সূত্রটা বসায় দিলে 3 মার্ক পেয়ে যাবে। তো এই ধরনের জিনিসে আর কোনোদিন সমস্যা হবে, যে কোনো সূত্র। এখন তোমার যদি আমি বলি ভাই তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলো তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা পারি। এই ক্ষেত্রে কথা হচ্ছে সূত্রগুলো তোমার মনে রাখতে হবে। তো কে কে জানো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আমার একটু বলে দাও তো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কে কে জানো, আমি একটু শুনতে চাই, কে জানো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র? আমার সূত্রটা আমি লিখবো, বলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, বলো তো বাচ্চারা। আমি একটু দেখে নি কে পারো, কিছু শোনা যাচ্ছে না, কি বলো? এই সত্যি কি শোনা যাচ্ছে না, কিছু শুনতে পারতেছো না তোমরা, শুনতে পারতেছো? শুনতে পারতেছো বলো, শুনতে পারতেছো কিনা? টু পায়ার, আচ্ছা শুনতে পারতেছো আমার কথা? শোনা তো যায়, যাচ্ছে শোন, আচ্ছা যাচ্ছে। পাই আর স্কয়ার, কে কে বললো পাই আর স্কয়ার? আচ্ছা গুড, অনেকেই সূত্র বলছো, অনেকেই সূত্র বলছো। ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। শোনা যায় এখন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু বলো তো, আচ্ছা পাই আর স্কয়ার, অনেকে বলতেছো পাই আর স্কয়ার। নেট প্রবলেম না, আচ্ছা। তো সূত্র জন আমি বুঝাই দিব ভাই, তুমি আর একটু যদি কমও বোঝো সমস্যা নাই, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে তুমি টেনে টেনে বারবার বারবার দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা একটু আসি, বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র তোমরা জানো পাই আর স্কয়ার, অনেকেই বলছে পাই আর স্কয়ার। এখন তুমি যদি এই সূত্রটা এখানে দাও তাহলে হবে না, এই সূত্রটা এখানে দিলে হবে না, কারণ স্কয়ার লেখা সি প্রোগ্রামিং এ বা প্রোগ্রামিং এ যাবে না, স্কয়ার লেখা যায় না। এই যে তুমি লিখছো না স্কয়ার, এটা তুমি লিখতে পারবা না, তাহলে তোমার লিখতে হবে আর স্কয়ারের জন্য আর ইন্টু আর, আর ইন্টু কি আর, তুমি কোনো অবস্থাতে কি লিখতে পারবা না, ওই জায়গাটাতে তুমি স্কয়ার লিখতে পারবা না। তাহলে আসো তো আমরা একটু খেয়াল করি, তাহলে এই সূত্রটা কিভাবে লিখবো, পায়ের একটা মান আছে 3.14, 3.14 হচ্ছে পায়ের মান, আমরা সবাই জানি। আর আর স্কয়ারের জন্য লিখবো আর স্টার আর, এই সূত্রটা আমরা জাস্ট এখানে ঢুকাই দিব। দেখো এই জায়গাটাতে যদি আমরা এই সূত্রটা ঢুকাই দিই, কি শুয়ে দেব 3.14 ইন্টু আর, জাস্ট এই জিনিসটা যদি আমি এই জায়গাটাতে দিয়ে দিই, তাইলে কার ক্ষেত্রফল বেরোয় যাবে, তখন বেরোয় যাবে বৃত্তের ক্ষেত্রফল। এরকম পৃথিবীতে যত সূত্র আছে সবগুলো এই স্ট্রাকচারের মধ্যে চলে আসবে। বলো তো সবাই বুঝছো কিনা, পৃথিবীতে যত সূত্র আছে সব এই একটা স্ট্রাকচারের মধ্যেই চলে আসবে। আমরা বুঝছি, বুঝতে পারছি বা বুঝবো, একটু বলো আমারে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমার একটু বলে দাও। ফাতেমা বুঝছি, থ্যাংক ইউ ফাতেমা বোঝার জন্য।
আচ্ছা, ফাতেমা বুঝছে। আর কেউ একটু বলো তো যে সমস্যা আছে কিনা, বা বোঝনি এরকম কেউ আছে না? বুঝছো, শারিমা বুঝছে। আচ্ছা, ঋতু বুঝছে, থ্যাংক ইউ ঋতু। তারপর হচ্ছে মিম বুঝছে, আফরিন মিম বুঝছে, তাসনিম বুঝছে, আচ্ছা সারা বুঝছে। তারপর হচ্ছে আহ আমাদের হচ্ছে হেলাল বুঝছে, থ্যাংক ইউ। হাফ বুঝছি, হাফ বুঝি নাই, পরের টুক বুঝে যাবে হ্যাঁ। বুঝতে পারছো, বুঝতে পারছো। জিম যেটুকুন বুঝতে পারো নাই সেটুকুন আরেকবার দেখলে ভিডিও অবশ্যই বুঝে যাবা, যে জায়গাটাতে তোমার একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো। এবার আমরা আর একটা স্ট্রাকচার দেখি, আর একটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। ও, আমরা তো এইটার আবার অ্যালগোরিদম লেখা শিখি নাই। আমরা অ্যালগোরিদমটা একটু লিখে যাই না, এই চিত্রগুলো একটু মুছে দিলাম এবার। তো এইগুলোর অ্যালগোরিদম কেমনে লিখতে হয়, ফ্লো চার্ট দেখে দেখে কিভাবে অ্যালগোরিদম লিখতে হয়, এবার তোমরা সবাই একটু অ্যালগোরিদমটা লেখা শেখো। চিত্র থেকে অ্যালগোরিদম কিভাবে লিখতে হয়। তাহলে চিত্র দেখে দেখে আমরা এবার কি লেখা শিখবো, অ্যালগোরিদম লেখা শিখবো। তো অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে তোমার মনে মনে আগে ধাপগুলো দেখতে হবে। এটা 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ, এটা 5 নম্বর ধাপ। তো তোমার প্রথম কি দেখতে হবে, তোমার হচ্ছে এই সেম যে জিনিসগুলো আছে এইগুলোর একটা কি দেখতে হবে, ধাপগুলো তোমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে, যে এটা 1 নম্বর ধাপ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ধাপগুলো যখন তুমি দেখলা যে এই টাইপের ফ্লো চার্টে 5টা ধাপ হয়, কয়টা ধাপ হয়, 5টা। এবার তুমি অ্যালগোরিদম লিখবা। অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম আমরা যখন লিখবো তখন আমরা ধাপ অনুযায়ী লিখবো। আমি বলছি যে ধাপে ধাপে প্রোগ্রামটাকে বর্ণনা করার অ্যালগোরিদম বলে। তাহলে 1 নম্বর ধাপ এভাবে লিখতে হবে, ধাপ ধাপ 1। তো ধাপ 1-এ কি ছিল, প্রোগ্রামে স্টার্ট। তাহলে তুমি লিখতে পারবা, বাংলায় লিখতে পারো, ইংলিশও লিখতে পারো। তো বাংলায় লিখলে কি লিখবা, ধাপ 1-এ লিখবা শুরু। তো 1 নম্বর ধাপের কাজ কি ছিল, শুরু। আচ্ছা, 2 নম্বর ধাপের কাজ কি ছিল, ধাপ 2। ধাপ 2 এর কি কাজ ছিল, দেখো ধাপ 2 আমরা ইনপুট নিছি না, ইনপুট নিছি, কার কার মান ইনপুট নিছি, বি আর এইচ এর মান ইনপুট নিছি। তখন আমরা বলবো ইনপুট হিসাবে, ইনপুট হিসাবে বি এবং এইচ, বি এবং এইচ এর মান গ্রহণ করি। আমরা কিন্তু আগের সূত্রে আছি, তোমাদের একটু ভালো করে বলি, আমরা কিন্তু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতারটা লিখতেছি। হ্যাঁ, আমরা পরেরটা না আগেরটা লিখতেছি। একটা লেখা শিখাই দিলে তুমি পরেরগুলো লিখতে পারবা। এবার ধাপ 3-এ আছে কি, দেখো ধাপ 3, ধাপ 3 একদম সোজা, খালি দেখে দেখে যা আছে তাই লিখতেছি। ধাপ 3-এ আমরা কি একটা সূত্র ব্যবহার করছি না, সূত্রটা কি ছিল, এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যে সূত্র এখানে থাকবে তাই লিখবা, নির্ণয় করি। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে, যে সূত্র এখানে থাকবে লিখবা, নির্ণয় করি। এবার ধাপ 4-এ কি হবে, ধাপ 4, ধাপ 4-এ কেমন হবে, এখানে প্রিন্ট, প্রিন্ট মানে ফলাফল, প্রিন্ট মানে কি ফলাফল। তুমি বলবা ফলাফল প্রদর্শন করি, সব সময় এরকম প্রদর্শন করি, ফলাফল কি করি, প্রদর্শন করি। এবার 5 নম্বর ধাপে কি লিখবা তুমি, ধাপ 5, ধাপ 5 লিখবা হচ্ছে শেষ। ধাপ 5টা কি লিখবা, শেষ। এই দেখো একদম ইজি, তুমি একদম ইজিলি এইগুলো লিখতে পারবা। তো যা আছে হুবহু সেই জিনিসগুলো তুমি এখানে ব্যাখ্যা করবে। 1 নম্বর ধাপে ছিল স্টার্ট, তার মানে তুমি 1 নম্বর ধাপে লিখবা শুরু। এবার একটু দেখো তো, 2 নম্বর ধাপে আছে ইনপুট হিসাবে বি আর এইচ, যে কার কার মান নিছি, বি আর কি এইচ। তাহলে ইনপুট হিসাবে বি আর এইচ এর মানটা গ্রহণ করি। এবার দেখো 3 নম্বরটা আছে এরিয়া, এরিয়াতে একটা সূত্র আছে, এই সূত্রটা ডাইরেক্ট লিখে দিছি। যে সূত্র থাকবে সেই সূত্র তুমি লিখবা, লিখে কি করবা, বলবা নির্ণয় করি। 4 নম্বর ধাপে হলো ফলাফল প্রদর্শন করি, প্রিন্ট মানেই ফলাফল, যা থাকুক না কেন ফলাফল প্রদর্শন হবে। এবার 5 নম্বর ধাপে লিখবা শেষ। একটু বলো তো বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা।
একটু সবাই কমেন্ট করে দাও বুঝছো কিনা। অ্যালগরিদম লেখা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। বুঝছো, থ্যাংক ইউ। আচ্ছা ডান, থ্যাংক ইউ। বুঝছি ভাইয়া, ফাতেমা থ্যাংক ইউ। বুঝছে, তাসনিম বুঝছে, তুলি সরকার বুঝছে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, সজল সমস্যা নাই, ঋতু বুঝতে পারছি। আচ্ছা তারপরে শম্পা বুঝছে, হেলাল বুঝছে, সারা বুঝছে। তো আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। তো আমরা অ্যালগরিদম লিখতে পারবো, তো অ্যালগরিদম লিখতে আমাদের কোনো সমস্যা নাই। এখন বলো আজকে কি তোমাদের আরেকটা স্ট্রাকচার শিখাই দিব, না আজকে এই পর্যন্ত থাকবে, আমরা বাংলা ক্লাসের জন্য তৈরি হব? কি করব, আরেকটা স্ট্রাকচার শিখাবো কি শিখাবো না বলো, আমি একটু পানি খাবো। তোমরা কমেন্ট করো তো, আরেকটা কে কে বলবা যে আরেকটা শিখাবো নাকি এই পর্যন্ত রেখে দিব? কমেন্ট করো আর একটা কি শিখাবো কিনা। হ্যাঁ ভাই আর একটা বুঝান, আচ্ছা বুঝতে পারছি তাই, আর একটা শিখান, আচ্ছা থ্যাংক ইউ। আমি ঘুমাবো, আর একটা শিখান, আর একটা শিখান ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা আর একটা শিখাই দিই তাহলে, আর একটা শিখাই দিই তাহলে তোমাদের জন্য খানিকটা ইজি হয়ে যাবে। পরেরটা পরে আর একটা স্ট্রাকচার থাকবে, সেটা পরের দিন শিখাই দিব। আর একটা স্ট্রাকচার আজকে শিখাই দিই। তো 2 নম্বরে ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা একটু শিখবো। আচ্ছা দেখো, তিনটা গঠনের মধ্যে আমরা কি করছি ভাই, আমরা কিন্তু অলরেডি তিনটা গঠনের মধ্যে একটা গঠন শিখে ফেলছি, আমাদের আছে আর দুইটা গঠন, তাই আর একটা গঠন আজকে শিখাই দিব। এই গঠনটা কি আমি তোমার বলি, এটা হচ্ছে ধারা, ধারা কোনো একটা ধারা বের করার জন্য। যেমন মনে করো অন স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস, আমরা যে ছোটবেলায় সামন্তর ধারার অঙ্ক করছি না 9-10-এ, সেরকম ধারা যদি আসে, ডট 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 মনে করো 100 স্কয়ার, এই ধারাটার জন্য তোমারে বললো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখো, এবং তুমি অবাক হয়ে যাবা, তুমি বই খুললেই তো দেখতে পারবা, এটা তো আমার বলতেছি এরকম না, তুমি তো নিজে বই খুললে দেখতে পারবা যে 2023, 22 এবং এর আগে যত পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি এইখান থেকে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লিখতে আসছে। মানে যত তুমি পিছনের দিকে যাবা সবচেয়ে বেশি এই ধারা থেকে কি আসছে, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখা আসছে। আমি বুঝাইতে পারছি? আমি একটু বুঝাই একটা প্রশ্ন তোমার এখানে লিখে দিব, একটা সালে কোশ্চেন লিখে দিব তোমারে। তো এরকম এটা একটা সালে কোশ্চেন ধরে নাও, এর মধ্যে কি কি আছে এরকম ধারা, যত ধারা আসবে এই ধারার জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, তাহলে তুমি কি লিখবা, ধারার জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে আমরা কিসের জন্য অ্যালগরিদম আর ফ্লো চার্ট লিখতেছি, ধারার জন্য। তাহলে 2 নম্বর স্ট্রাকচার যেটা, এটাও একটা রেডি স্ট্রাকচার, একদমই রেডি একটা স্ট্রাকচার আমি তোমাদের দিব, পৃথিবীর সারা জীবন এই স্ট্রাকচার চলতে থাকবে। বুঝাইতে পারছি ভাই? তোমার একটা রেডি স্ট্রাকচার দিব, তুমি যখনই ধারা দেখবা তুমি ওই স্ট্রাকচার অনুযায়ী সাজায় খালি বসায় যাবা, তোমার আর কোনো কাজ নাই পৃথিবীতে। তাহলে দেখো আমি একটা স্ট্রাকচার তোমাদের দিই আগে। তো প্রথম যেটা স্ট্রাকচার এটা তো আমরা জানি যেটা শুরু, পরে যে স্ট্রাকচারটা আছে এটারে আমরা নিব হচ্ছে ইনপুট। আচ্ছা পরে যে স্ট্রাকচারটা আছে এটারে নিব আমরা প্রক্রিয়াকরণ। এটা কিন্তু আগের সাথে মিল আছে, এই স্ট্রাকচারটা এই পর্যন্ত আগেরটার সাথে মিল আছে। এবার আমরা এখানে এসে নিব সিদ্ধান্ত। কোন ঘরে কি বসবে আমি অবশ্যই তোমারে বলে দিব, কিন্তু আগে স্ট্রাকচারটা আগে আমরা একটু ঠিক করি।
হ্যাঁ, সিদ্ধান্তের পরে আমরা নিব আবার হচ্ছে প্রক্রিয়াকরণের একটা ঘর। আচ্ছা, প্রক্রিয়াকরণের দুইটা ঘরও তুমি নিতে পারো চাইলে। প্রক্রিয়াকরণের দুইটা ঘর। এবার এইটা ঘুরে চলে আসবে এই যে সিদ্ধান্তের এখানে, দেখো এখান থেকে ঘুরলি মারবা এরকম। এখানে আমরা চলে যাব, এখানে চলে যে আমরা এখানে যে ঘরটা আঁকবো এটা হবে প্রিন্টের ঘর। একদম রেডিমেড আমি এঁকে দিচ্ছি, সেম 100% চিত্র এইভাবে লিখলেই হবে, এখানে শেষ হবে। তো চিত্র কি টোটালটা দেখা যায়? একটু দেখো তো যে সবগুলো এই চিত্রটা দেখতে পাচ্তেছো কিনা সবাই। একটু দেখে নি সবাই কম্পিউটারে, মানে ইসে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি এই স্ট্রাকচারটা একটু এঁকে ফেলো তোমরা, একটু ডান লিখে দাও লেখে যে স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা। আঁকা হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি এই স্ট্রাকচারটা একটু তুলে দিবা, তোমরা একটু তুলে নিবা এই স্ট্রাকচারটা, সবাই একটু তুলে নাও। আমি তোমারে বলে দিব যে কোথায় কি দিতে হবে। তো এইটা তো স্টার্ট আমরা জানি। আচ্ছা, এইটা হচ্ছে ইনপুট। তো ধারণ অঙ্কে কি কি থাকে আমি বলবো, যে কি ইনপুট যাবে আমি বলবো। এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, তার মানে এখানে মান বসবে মান। আমরা জানি প্রক্রিয়াকরণের ঘরে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে মান। হ্যাঁ, এখানে হচ্ছে শর্ত বসবে, শর্ত। এইটা কিন্তু যখনই সিদ্ধান্ত আসে তখন একটা ইয়েস নো ব্যাপার থাকে, যখনই সিদ্ধান্ত আসবে তখন একটা কি থাকে, ইয়েস নো ব্যাপার থাকে। তোমার আমি একটু বলে দিব যে যখনই তোমার এই যে সিদ্ধান্ত চিত্র, এটা তো সিদ্ধান্ত চিত্র, এই সিদ্ধান্ত চিত্র যখনই দিবা তখন ইয়েস বা নো বলতে হবে। সিদ্ধান্ত মানে কি, তুমি হ্যাঁ সিদ্ধান্ত দিবা না না সিদ্ধান্ত দিবা, এটা কিন্তু ইয়েস বা নো আসবে। তো এই পাশটা হচ্ছে ইয়েস, নিচের দিকে যাবে ইয়েস আর এই পাশে যাবে নো, সারা জীবন এরকম থাকবে। এখানে বসবে সূত্র, সূত্র কি বসবে এগুলো আমি এই ধারা থেকে বের করে তোমাদের বলে বুঝাই দিব। এখানে আসবে হচ্ছে, এটাও একটা সূত্র তুমি বলতে পারো, এটাও একটা সূত্র। এখানে আসবে প্রিন্ট মানে আউটপুট, আর এইখানটাতে যাবে হচ্ছে এন্ড। এই স্ট্রাকচারটা সবাই একটু তৈরি করে নাও, জাস্ট কোথায় কি যাবে এটা একটু লিখে নাও। পৃথিবীর যে কোনো, এখানে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হইতে পারে, কিন্তু তোমার এই স্ট্রাকচারটা চেঞ্জ হবে না। যদি ধারা আসে তাহলে ধারার ক্ষেত্রে 100% স্ট্রাকচারটা কাজে দিবে। একদমই তোমার কি বলতে পারি যে তৈরি করে তোমার মুখে খাওয়াই দেওয়ার মতো খাওয়াই দিচ্ছি, যদি গিলে খাইতে না পারো দোষ তোমার, মানে এখানে আমার আর কোনো দোষ নাই। আমি তোমার একদম তৈরি করে দিছি একটা স্ট্রাকচার, যেটা একদম তুমি খাবা, খালি আ করে খাবা, আর কোনো কাজ নাই। তো একটু দেখো এই স্ট্রাকচারটা সবাই একটু তুলে নাও, যে লেখাগুলো তুলে নাও, খুবই গুরুত্বপূর্ণ, বা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে আমার একটু মানে দেখে রাখো, তুমি স্ক্রিনশট দিয়ে তুমি কাছে রেখে দিলে আমার একটু ডান লিখে দাও যে হ্যাঁ কে কে স্ক্রিনশট দিছো বা লিখছো। হ্যাঁ, ডান লিখছে একজন, জুভা। ভাই থ্যাংক ইউ ভাই, ভাইয়া খায়রুল। আচ্ছা, ডান ডান ডান, খায়রুল এসে ছোটবেলায় আঁকি বুকি, আচ্ছা আঁকি বুকি নিয়ে কোনো ঝামেলা নাই, শেষ, ডান। হ্যাঁ, ডান ডান ডান, লিখছি লিখছি, কেয়া খাতুন ডান, সুরাইয়া খান। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস একটু বলে দিই, আমি এটা শিখাই দিব, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে যে তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পারতেছো যে ফ্লো চার্টের একটা ধামাকা ক্লাস যাচ্ছে, যে ফ্লো চার্টটা তুমি আর জীবনে কোনোদিন ভুলবা না। তো আজকের এই ক্লাসটা আমি, আমার কি মনে হয় শেয়ার দেওয়া উচিত কিনা সবার, এখন শেয়ার দিয়ে দেওয়া উচিত কিনা। আর একটা জিনিস বলি, যে তোমাদের যে অনেকের গ্রুপ আছে না, অনেকের স্কুলের গ্রুপ আছে, কলেজের গ্রুপ আছে, এই গ্রুপটাতে তোমরা একটু তোমাদের ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, তাতে করে সব ফ্রেন্ডরা দেখতে পারে, তাই না? একটু সবাই আজকে একটু শেয়ার দিয়ে রাখো, এটা তোমার অনেক কাজে দিবে।
লাইভে এসে শেয়ার দিছে। আচ্ছা গুড, শেয়ার যারা দিছো অনেক ধন্যবাদ। যারা শেয়ার দাও নাই তোমরা একটু এখনই শেয়ার দিয়ে দাও। আর তোমাদের যত গ্রুপ আছে, যত ফ্রেন্ড আছে, এদের একটু শেয়ার দিয়ে দাও যাতে সবাই একসাথে শিখতে পারে। আচ্ছা, কলেজ গ্রুপে শেয়ার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। কলেজের গ্রুপে যারা আসো তাদের একটু সব জায়গায় শেয়ার দিবা। প্রত্যেকটা ক্লাসে ঢুকলে প্রত্যেকটা কলেজের যে গ্রুপগুলো আছে, হিউজ ছেলে মেয়ে ওখানে থাকে, তারা পরে চাইলে ওটা দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই। তো যারা শেয়ার এখনো দেওনি, একটু 1 মিনিটের মধ্যে প্রত্যেকে শেয়ার দিয়ে দাও। ক্লাসটা আসলে আমার কি মনে হয় যে এইটা ফ্লো চার্টের একদমই একটা ক্লাসের মধ্যে ফ্লো চার্টটা আমি তোমাদের শেখাই দেওয়ার চেষ্টা করতেছি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা যাক, আমি এবার এখানে কিছু সূত্র নিয়ে আলোচনা করতেছি। একটু দেখো, এখানে কিছু সূত্র নিয়ে আমি মানে তোমার কথা বলবো। সেটা হচ্ছে, যখনই তোমার এইরকম একটা কি থাকবে, তোমার যখনই এরকম একটা ধারা থাকবে, এখন এই ধারাটা এরকমও থাকতে পারে কিন্তু ভাইয়া, এরকম স্কয়ার নাই, এরকমও থাকতে পারে। 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, এরকমও থাকতে পারে। সেখানে স্কয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই জিনিস যা আমি তোমার একটু বুঝাই, যখন এখানে প্লাস চিহ্ন থাকবে, এই প্লাস মানে হচ্ছে যোগ করা, যোগ করা মানে হচ্ছে সাম মানে হচ্ছে এস। আমি কি বুঝাইতে পারছি? যখনই মাঝখানে যোগ চিহ্ন আসবে, তা তখন মানে এস এর একটা মান আসবে। এই এস এর মানটাকে তোমার ইনপুট হিসাবে নিতে হবে। এস এর মানটাকে কি নিতে হবে? ইনপুট। যখনই প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন না থাকলে আর এস লাগবে না। ক্লিয়ার? আর তুমি সবসময়ের জন্য মনে রাখবা যে এস এর প্রথম মানটা সারা জীবন 0 থাকে। আচ্ছা, ওটা পরের কথা, আগে এস হিসাবে আগে এস নেও, আগে মানের এখানে বসাবো। তাহলে ইনপুট হিসাবে সর্বপ্রথম কি নিবা? এস এর মান নিবা। আর কি নিবা? এই ধারার প্রথম যে মান থাকে, এই মানটার নাম হচ্ছে আই। পৃথিবীতে যে কোনো ধারার প্রথম মানটার নাম কি হবে? আই। তাহলে যে কোনো ধারার প্রথম মান কি হবে? আই। তার মানে তুমি আই এর মান নিবা। তাহলে এস এর মান নিলা, আর কার মান নিবা? আই এর মান নিবা। বুঝছো? ইনপুট হিসাবে। আচ্ছা, লাস্টের যে মানটা থাকে এটারে বলে এন। এটারে কি বলে? এন। তুমি এই সংখ্যাগুলো একটু মুখস্থ করে ফেলো। সবাই এই ধারার সংখ্যাগুলো মুখস্থ করে ফেলো। কিভাবে মুখস্থ করবা? ধারার প্রথমে যে সংখ্যা থাকবে এটার নাম হচ্ছে আই, পৃথিবীর সব সময় এটা আই। শেষের যে সংখ্যা থাকবে এটার নাম এন। এন মানে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। মুখস্থ করে ফেলো। তাহলে তুমি এখানে কয়টা জিনিসের মান নিচ্ছ? তুমি এখানে মান নিচ্ছ হচ্ছে, তুমি মানে ইনপুট নিবা কার কার? তুমি ইনপুট নিবা এস এর, ইনপুট নিবা হচ্ছে আই এর, আর কার ইনপুট নিবা? আর ইনপুট নিবা হচ্ছে এন এর। 3টা জিনিসের ধারার পৃথিবীর সব প্লাস, যত প্লাস আছে, আর যদি প্লাসটা না থাকে তাহলে বাদ যাবে এসটা। মনে করো এরকম আছে, এটা আছে 1 2 3 ডট 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 100, এরকম আছে। তার মানে এখানে কোনো প্লাস চিহ্ন নাই, তখন এসটা বাদ যাবে। তখন থাকবে শুধুমাত্র এটারে বলবো আই, লাস্টেরটারে বলবো এন। আই আর কি বলবো? এন বলবো। আমার কথা বুঝতে পারতেছো? যে যখন হচ্ছে প্লাস চিহ্ন থাকবে তখন এস আসবে, যখন প্লাস চিহ্ন থাকবে না এস আসবে না। কিন্তু আই আর এনটা সারা জীবনই আসবে। তাহলে ইনপুট হিসাবে তুমি কার কার মান নিবা? এস আই আর এন এর মান নিবা। এস আই আর এন, 3টা জিনিসের মান নিবা সারা জীবন সব ধারায়। এবার কার কার মান বসাবা? তুমি এস এর মান সবসময়ের জন্য 0 ধরবা। প্রথম যে এস এর মানটা হবে যোগফল, তুমি এস এর প্রথম যোগফলটা কিন্তু এই যে এই পর্যন্ত আমরা তো একটা সংখ্যাও যোগ করি নাই, তাহলে এস এর মান 0 ধরে নিয়ে কাজ করা শুরু করতে হয়। তাহলে এস এর মানটা সারা জীবন কি থাকবে? 0 থাকবে। এটা তুমি মনে রাখবা, এস এর মান সারা জীবন 0 প্রথমে। এবার দেখো প্রথম সংখ্যাটা কার মান? আই এর মান। তাহলে তুমি কি করবা? এবার আই এর মান, আই ইকুয়াল টু নিবা অন। আই ইকুয়াল টু কি? অন। এই যে প্রথম যে মানটা থাকবে, এটা যদি এরকম থাকে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে প্রথম মানটা কি হবে? প্রথম মানটা হবে হচ্ছে 2, মানে প্রথম যেটা দিয়ে শুরু হবে এটা হবে আয়ের মান। সর্বপ্রথম যেটা থাকবে এটা হবে কিসের মান? আয়ের মান। নিলা আয়ের মান, আয়ের মানে অন, এখানে নিলাম অন। আর একটা আছে এন, লাস্টেরটা কি? এন। তুমি আর একটা মান নিবা, সেটা হচ্ছে এন সমান সমান, এখানে কত আছে? লাস্টেরটা 100। আচ্ছা, এই মান নেওয়াটা বুঝছো কিনা আমার একটু বলো তো, যে তোমরা মান নেওয়াটা বুঝছো কিনা, যে মান কিভাবে নিতে হবে? এস এর মান সারা জীবন 0 প্রথমটা,
আর দ্বিতীয় কথা হচ্ছে আই হবে প্রথম মানটা, এটা হবে আয়ের মান, এটা আয়ের মান নিলাম। আর লাস্টেরটা হবে এন এর মান, এই মানটা নিলাম। তার মানে তুমি যে ইনপুট নিচ্ছিলা ওই ইনপুট চাইছো যে আমি কার কার মান নিব, এস এর মান, আয়ের মান, এন এর মান, পরের ঘরেই তোমার মানগুলো নিয়ে নিতে হবে। এস এর মান 0, আয়ের মান 1, এন এর মান 100, এইটা দেখে এটা যেমন ভাবে আছে তেমন ভাবে নিয়ে নিবা। এই পর্যন্ত মানটা নিয়ে কি বুঝছো না বোঝো নাই? মানটা নিয়ে বুঝছো কি বোঝো নাই? জি ভাইয়া বুঝছি। আর কেউ আর কেউ আর কেউ বোঝো নাই বললে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। না বুঝলে বল বাজে ভাই আমি বুঝি নাই, আর একবার এটা একটু বোঝায় দেন। বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ বুঝছে বুঝছে বুঝছে, ফাতেমা বুঝছে, বুঝতে পারছে ভাই, বুঝতে পারছি। কেয়া বুঝছে, ঋতু আচ্ছা, মান নেওয়া বুঝছো না? এবার আমরা একটু পরের দিকে যাই। এবার পরের দিকে যাই তোমার আমি একটু ভালো করে বুঝাই দিই এবার। তো এখানে আমি বলছি লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন আসবে, যে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন সারা জীবন আসার জন্য কোন ঘরটা? এটাতে সিদ্ধান্তর ঘরটা। সিদ্ধান্তর ঘরে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে আসো এখানে আমরা কেমন করব বলতো? আয়ের প্রথম মানটা কত? 1, আয়ের দ্বিতীয় মানটা কত? 2, তারপরে মানটা কত? 3। তো আয় সর্বোচ্চ কোন পর্যন্ত যাইতে পারবে একটু বলো তো? আয় সর্বোচ্চ 100 পর্যন্ত যাইতে পারবে। এটাও আয় সর্বোচ্চ কত পর্যন্ত? 100 পর্যন্ত যেতে পারবে। আয় সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে? 100 পর্যন্ত যেতে পারবে। তার মানে আয় সর্বোচ্চ 100-র বেশি কখনোই যাবে না। তো এইটারে তুমি কেমন লিখতে পারো? আই, এটা লিখতে পারো আই লেস দ্যান, আই লেস দ্যান অর ইকুয়াল 100, এটারে বলে শর্ত। এটারে কি বলে? শর্ত বা কন্ডিশন, যে আই কখনো 100-র বেশি যেতে পারবে না, 100 থেকে কম থাকবে অথবা 100-র সমান থাকবে, 100-র বেশি যেতে পারবে না। তার মানে লাস্টের যে মান আছে এই আয়ের প্রথম মানে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে যাইতে যাইতে লাস্ট কোন পর্যন্ত যাইতে পারবে? যাইতে পারবে হচ্ছে 100 পর্যন্ত। তাহলে তুমি এই সূত্রটা বলবা যে আই, এখানে শর্ত কি, মার্কারটা একটু চেঞ্জ করে নিয়ে, বাতাস তো এই জন্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে আই লেস দ্যান অর ইকুয়াল 100। তাহলে এই শর্তটা কিভাবে লিখতে হবে ভাই আবার একটু বলি। আয়ের প্রথম মানটা কত? 1, দ্বিতীয় মানটা 2, তৃতীয় মানটা 3, চতুর্থ মানটা হচ্ছে মানে লাস্টের মানটা হচ্ছে 100। তার মানে আয় সর্বোচ্চ 100 পর্যন্ত যেতে পারবে, 100 পর্যন্ত যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। তাহলে তুমি কি বুঝবা? এই শর্তটা দিবা যে আয় সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারবে সেটা বলবা। হ্যাঁ, তো আই লেস দ্যান অর ইকুয়াল, অবশ্যই লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন এই যে সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে, তাই না হলে সিদ্ধান্ত চিহ্ন পরিপূর্ণ হবে না। অবশ্যই সিদ্ধান্ত চিহ্নে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন থাকতে হবে, এই কথাটা গুরুত্বপূর্ণ। এবার আসো, এবার বলতেছি কি সূত্র পাতাবো এখানে। এখানে যে সূত্রটা পাতাবো সেটা হচ্ছে এই সূত্রটা চেঞ্জ হতে পারে। যেমন দেখো এখানে প্লাস আছে, প্লাসের উপরে স্কয়ার আছে। অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে একটু কিছু কিছু মুছে দিতে হবে আমাদের, এই পাশটা একটু মুছে দিই তাহলে আমি সূত্রটা তোমাদের দেখাইতে পারবো। সূত্র হচ্ছে এস সমান সমান এস প্লাস আই, এটা হচ্ছে মেন সূত্র। যখন হচ্ছে কোনো স্কয়ার থাকবে না, 1 2 3 এরকম থাকবে, তখন হচ্ছে আই, আর যখন এদের পরে স্কয়ার আসবে তখন হবে আই স্কয়ার। কিন্তু আমরা কি স্কয়ার লিখতে পারবো? আমরা স্কয়ার লিখতে পারবো না, কারণ সি প্রোগ্রামিং এ স্কয়ার লেখা যায় না। আমরা আগে লিখতে হবে এস প্লাস আই ইন্টু আই, স্কয়ারটারে ভেঙে লিখতে হবে। স্কয়ার মানে কয়টা আই? 2টা আই, এই জন্য এইভাবে লিখতে হবে আমাদের শর্ত। কখন এইভাবে লিখবো? যখন হচ্ছে স্কয়ার থাকবে, আর যখন স্কয়ার থাকবে না তখন একটা আই লিখবো, এরকম সূত্র লিখবো। এটা একটু সবাই লিখে নাও। যখন স্কয়ার থাকবে তখন সূত্র হবে এইটা। যখন স্কয়ার থাকবে তখন সূত্র কি হবে? এইটা হবে। আর যখন স্কয়ার থাকবে না তখন সূত্র হবে এইটা। ক্লিয়ার? প্লাস আছে স্কয়ার আছে, সূত্র এটা, প্লাস আছে স্কয়ার নাই তখন সূত্র এটা। তো এইখানে আমরা যদি প্রথমটা ধরে লিখতেছি অবশ্যই কি আছে? স্কয়ার আছে। এই জন্য আমরা সূত্র লিখবো এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই। ক্লিয়ার?
যে ধারার সারা জীবন স্কয়ার থাকলে ধারার এই সূত্র, আর স্কয়ার না থাকলে ধারার এই সূত্র, অন্য কোনো পার্থক্য নাই, একদম সেম কথা, সোজা কথা। স্কয়ার থাকলে এই সূত্র, স্কয়ার না থাকলে এই সূত্র। এবার আসো, এখানে আর একটা সূত্র আমরা বলতেছি। আর একটা সূত্র কি বলতেছি, এখানে আমাদের দেখাইতে হবে যে আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে। আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে। আয়ের প্রথম মানটা ছিল 1, পরের মানটা 2, পরের মানটা 3, তাহলে আয়ের মান কত করে বৃদ্ধি পাইলো? আয়ের মান 1 করে বৃদ্ধি পাচ্ছে না? আই প্লাস অন, খেয়াল করো তো, আই সমান সমান কি, আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রথমটা আয়ের মান, তারপরে আয়ের মানের সাথে কত যোগ হয়েছে? 1 যোগ হয়েছে, তাহলে 2 হয়েছে। এবার 2 এর সাথে 1 যোগ হয়েছে, তাহলে কত হয়েছে? 3 হয়েছে। এইভাবেই তো বাড়ছে। তাহলে আয়ের মান কত করে বৃদ্ধি পাইছে? 1 করে বৃদ্ধি পাইছে। এই জন্য আই ইকুয়াল আই প্লাস অন, এই সূত্রটা এখানে লিখতে হবে। এখন এগুলো মুখস্থ করলে কি হবে, সব ধরনের, এই যে যতবার এই সমীকরণ আসবে সেম সূত্রগুলোই ব্যবহার হবে, এই সূত্রগুলো চেঞ্জ হবে না, সারা জীবন এইভাবেই ব্যবহার হবে। এই জন্য তোমার বলতেছি যে তুমি একটা মুখস্থ করে ফেললে বাদ বাকিগুলো তোমার সব ইজি, আমি যত পাল্টাই দিব। তারপরে দেখো এখানে কত করে বাড়ছে। এখন তুমি যদি বলো যে আয়ের মান কিন্তু বেশি করে বাড়তে পারে, বেশি করে বাড়া মানে কি, আমি যদি তোমার একটু বলি যে এরকম দেখো তো, এরকম হইলে কেমন হয়, যে প্রথমটা অন, তারপর একটা 3, তারপর একটা 5, তারপর একটা হচ্ছে ডট 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 99। এবার খেয়াল করো আয়ের মান কত করে বাড়ছে? 1, এটা 3, তারপরে 5, তাহলে 2 করে বাড়ছে না? তাহলে তোমার তখন সূত্র কি হবে? আই ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে আই যখন 2 করে বাড়বে তখন সূত্র কি হবে? আই প্লাস 2 হবে। আই যদি 3 করে বাড়ে তাহলে কি হবে? আই প্লাস 3। আই যদি 4 করে বাড়ে তাহলে আই প্লাস 4। এই হচ্ছে সূত্র, খালি চেঞ্জ হতে পারে, আর সব সেম নিয়ম। এই যে দেখতেছো এইভাবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে আমি টোটাল এই চিত্রটা আর একবার প্রথম থেকে বোঝাই দিই, তোমরা একবার একটু প্রথম থেকে বুঝে নাও সুন্দর করে, তারপরে না বুঝলে বইলো আমি আবার বুঝাই দিব। কিন্তু আগে এই চিত্রটা আর একবার একটু বুঝাই দিই, যদি এরকম সমীকরণ থাকে। আমি এটা একটু মুছে দিব, আমি এটা এত কিছু রাখবো না, আমি হচ্ছে খেয়াল করো ওই একটা রাখি, এই একটা রেখে এইটা দিয়ে আমি বোঝাই দিই। তো প্রথম কাজ তো স্টার্ট, তারপরে তুমি দেখবা যে ইনপুট হিসাবে কে কে যাবে, যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে এস যাবে। প্রথম যে মানটা থাকে ওটা আয়ের মান, আই যাবে। লাস্টে যে মানটা থাকে ওটা এন এর মান, এন যাবে। তাহলে ইনপুট হিসাবে কয়টা জিনিস যাবে? 3টা জিনিস, একটা এস, একটা আই, একটা এন। বুঝাইতে পারছি? ইনপুট হিসাবে এর বাইরে আর কিছু যাবে না। এবার আসো, এটা চলে গেল। মানের ক্ষেত্রে কি হবে? মানের ক্ষেত্রে হচ্ছে এস এর মান সবসময় প্রথমটা 0 হবে, প্রথম যে মানটা থাকবে এটা আয়ের মান থাকবে, লাস্ট যে মান থাকবে এটা এন এর মান থাকবে। এই জন্য বলছি এস সমান সমান 0, আই সমান সমান 1, এন সমান সমান 100। ক্লিয়ার? এবার দেখো, আমরা আয়ের মান সর্বোচ্চ কোন পর্যন্ত নিতে পারবো? 100 পর্যন্ত নিতে পারবো। এই জন্য শর্ত হবে আই লেস দ্যান অর গ্রেটার দ্যান, মানে লেস দ্যান অর ইকুয়াল 100। সর্বোচ্চ কোন পর্যন্ত নিতে পারবো? 100। এই জন্য আমরা বলতেছি আই লেস দ্যান অর ইকুয়াল 100, এর বেশি আমরা নিতে পারবো না। এরপরে কি আছে? এরপরে এটা নো, এটা কি ইয়েস, তাই না? তো এবার আমরা খেয়াল করব এই সূত্রটা কোথা থেকে আসছে। যখন এমনিতে সূত্র কি? এমনিতে সূত্র হচ্ছে এস সমান সমান এস প্লাস আই, এই সূত্র। কিন্তু যখন এটা স্কয়ার চলে আসবে তখন এটা সূত্র হবে কি? এস প্লাস আই, আর একটা আই বাড়বে। স্কয়ার আসলে কি হবে? আর একটা আই বাড়বে, গুণ আই, আর একটা আই বাড়লো। যদি এখানে কিউব হইতো, এরকম যদি থাকতো, এরকম থাকলে তখন সূত্র কি হইতো ভাইয়া? প্লাস আই ইন্টু আই ইন্টু আই। তার মানে পাওয়ার যত বাড়বে এখানে আয়ের সংখ্যাও তত বাড়বে, এই হচ্ছে ব্যাপার। তো এইটাও গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আয়ের মান। এই যে আয় কত করে বাড়লো,
1 2 3 এক এক করে বাড়ছে না? তো যত করে বাড়বে আয়ের মানটা তাই দিতে হবে। এবার এটা ঘুরে এখানে চলে আসবে, আর এখানে যাবে নো দিবা, এই পাশে দিয়ে প্রিন্ট হয়ে যাবে। কার মান প্রিন্ট হবে? আমরা কার মান বের করতেছি, সূত্রটা কার? এস। তাহলে প্রিন্ট হবে এস এর মান। কার মান প্রিন্ট হবে? এস এর মান প্রিন্ট হবে। এই হচ্ছে ঠিক। আর কোনো ঝামেলা নাই। সবাই বুঝছো কিনা আমার একটু বলে দাও, না বুঝলে বলবা কোন লাইনটা বোঝো নাই। 1 2 3 4 5 6 7 8 কোন লাইন বোঝো নাই আমারে বলবা, আমি ওই লাইনটা বললে আমি বুঝাই দিব আবার। কোন লাইন বোঝো নাই বলো আমারে। খায়রুল বলতেছে ক্লিয়ার। একজনের 4 নম্বর আর 5 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর বলতেছে বোঝে না একজন। অল ক্লিয়ার। 4 5 নাম্বারটা আমি আরেকবার বুঝাই দিব। হেলাল বুঝছে। 3 নম্বর লাইন 3 4 5 না? 3 4 5 এটা একটু বোঝো নাই অনেকে, তাই তো? আচ্ছা আমি 3 4 5টা একবার বলে দিচ্ছি। 3 নম্বরটায় হচ্ছে তুমি যখন সমীকরণ দেখবা, তুমি সারা জীবন 3 নম্বর লাইনে ধরে নিবা যে এস এর মান 0 সারা জীবন। প্রথমে এস এর মানটা কি হবে? 0 হবে, তুমি এটা ধরে নিবা। এরপর আয়ের মানটা কোথা থেকে আসে? আয়ের এই প্রথম যে সংখ্যা থাকবে সেটা আয়ের মান। যদি এরকম হয় 3 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 9 ডট 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 এরকম, তাহলে প্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে আয়ের মান। তাহলে আয়ের প্রথম মানটা ধরে নিবা। ক্লিয়ার? এখানে অন আছে বলে অন দেওয়া হয়েছে। এরপর এন লাস্টে যেটা থাকবে, একদম লাস্টে যেটা থাকবে, মনে করো 99 আছে এখানে, তো একদম লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে এন এর মান। তুমি ঠিক এন এর মানটা ধরে নিবা। এবার 4 নম্বরে হচ্ছে এই আয়ের মান, এই যে প্রথম যে মান, এটা সর্বোচ্চ কোন পর্যন্ত তুমি নিতে পারবা? 100 পর্যন্ত নিতে পারবা। এই জন্য তুমি বলবা আই লেস দেন, মানে আই লেস মানে কম, অর ইকুয়াল, এটার বলে লেস দেন অর ইকুয়াল, তার মানে হয় কম হবে অথবা সমান হবে। কোথা কার সমান হবে? 100 লাস্টেরটার। এই ক্ষেত্রে যদি লেখো তাহলে তুমি লিখতে আগে আই লেস দেন অর ইকুয়াল 99, লাস্টেরটার সমান হবে। তাহলে এই শর্তটা তুমি এখানে লিখবা। লেখার পরে 5 নম্বর হচ্ছে শর্ট সূত্র, এটা মুখস্থ করে ফেলো। এটা যখন স্কয়ার হবে তখন এখানে আই হবে 2টা, এটা যখন কিউব হবে আই হবে 3টা, স্কয়ার যদি না থাকে এরকম থাকে তাহলে হবে একটা আই হবে। কয়টা আই হবে? একটা। এই সূত্রটা দিবা। এবার আই কত করে বাড়ছে সেটা দেখবা। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো? আমার মনে হয় সবাই বুঝতে পারছে। এই পর্যন্ত আর কোনো কারো সমস্যা থাকার কথা না। বুঝতে পারলে অনেক ভালো। এখন কত বাজে আমরা একটু দেখে নিই, আর 10টা 7 বাজে। আমরা এই ক্লাসটারে আর বড় করতে চাই না আজকে। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা হচ্ছে 10:30টার দিকে, আমি একটু রেস্ট নিয়ে নিই, 10:30টার দিকে বাংলা ক্লাসটা আমরা শুরু করব। আমাদের আজকে খুবই 2টা গুরুত্বপূর্ণ সমাস, অব্যয়ীভাব। আমি জানি অব্যয়ীভাব সমাসে অনেক ছেলে মেয়ে বোঝে না অব্যয়ীভাব সমাস, তো আমরা একটু পরে অব্যয়ীভাব সমাসে ক্লাসটা নিয়ে আসতেছি। তো যারা ছিলে আজকে 20-22 জন, যারা ক্লাসে ছিলে আমার মনে হয় একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। 10:30টার দিকে আমি অব্যয়ীভাব সমাসের উপরে একটা ক্লাস নিব, আধা ঘন্টার একটা ক্লাস। আমার মনে হয় সবাই থাকবা, অব্যয়ীভাব সমাসটা দেখে নিবা। তো ঠিক আছে ভাই, এটার অ্যালগোরিদম দেখাই দিব। হেলাল এটার অ্যালগোরিদম সামনে ক্লাসে দেখাই দিব। আমি এটার একটা করাই অবশ্যই অ্যালগোরিদম দেখাই দিব। তো ঠিক আছে ভাইয়া, সবাই প্রস্তুতি হও, খাওয়া দাওয়া করে নাও। আমরা 10:30 আসতেছি বাংলা ক্লাসে। থ্যাংক ইউ।